হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক, অনেক ভালো আছেন। আজকে আমি নতুন একটি প্লেলিস্ট তৈরি করতে যাচ্ছি। বিগিনারদের জন্য যারা Google অ্যাপস স্ক্রিপ্ট নিয়ে কাজ করতে চান। আ আমার কাছে অনেক মেইল আসছে, অনেক রিকোয়েস্ট আসছে যে বাংলায় Google অ্যাপস স্ক্রিপ্ট নিয়ে খুব ভালো কনটেন্ট নাই, এভেইলেবল কনটেন্ট নাই। তো আমি সিম্পলি কিছু উম বিষয় নিয়ে খুব বেশি ডিপলি আমি এই প্লেলিস্টটা আমি খুব বেশি দূর কন্টিনিউ করব না। বাট বেসিকটা আমি দেখানোর চেষ্টা করব। যাতে Google স্ক্রিপ্ট কিভাবে কাজ করে অ্যাকচুয়ালি ব্যাকএন্ডে এটা সম্পর্কে আপনাদের ক্লিয়ার হয়ে যায়। এরপরে আমি Google ওয়েব অ্যাপ নিয়ে তো অনেকগুলো প্রজেক্ট দেওয়ার আমার প্ল্যান আছে। যদি সময় পাই ইনশাআল্লাহ আমি অ্যা একে, একে স্টেপ বাই স্টেপ প্রজেক্ট গুলা পাবলিশ করতে থাকবো। তো যারা Google অ্যাপস স্ক্রিপ্ট নিয়ে কাজ করতে খুবই আগ্রহী এবং বিগিনার একদম ১ম থেকে যারা শুরু করতে যাচ্ছেন, বেসিকটা তো জানলে কি হয়? বেসিকটা না জানলে আপনি কোন কিছু তো আসলে বুঝবেন না। তো তাদের উদ্দেশ্যে মূলত আমার এই প্লেলিস্টটা করা। আ আমি ভিডিও হয়তো একদম কন্টিনিউয়াসলি দিতে পারব না কারণ আমি খুব ব্যস্ত থাকি। তো যখনই সময় পাবো আমি ভিডিও তৈরি করে আপনাদেরকে এই প্লেলিস্টে এড করতে থাকব। তো এই প্লেলিস্টে আপনারা মোটামুটি Google অ্যাপস স্ক্রিপ্ট ফর বিগিনার্স এরকম নামেই কোনো একটা প্লেলিস্ট হবে, আপনারা দেখতে পাবেন। তো আশা করি আপনাদের উপকারে আসবে। তো চলুন দেরি না করে আমরা আ শুরু করি, হ্যাঁ? আচ্ছা, এটার নাম Gemini দেওয়া আছে। এটার কারণ হচ্ছে যে আমি ওই যে Gemini নিয়ে হয়তো কোনো ভিডিও হয়তো মেবি দিয়েছিলাম। যাই হোক, এর নামই চেঞ্জ করে দেই। এরকম নাম দিলাম। তো আমরা ১ম এই অ্যাপ স্ক্রিপ্ট কিভাবে কাজ করে সেগুলা চলুন দেখি। তো Google অ্যাপস স্ক্রিপ্ট, হ্যাঁ? এটাকে সংক্ষেপে আপনারা এই যে এইভাবে Google অ্যাপস স্ক্রিপ্ট এই GAS এটাও বলে, হ্যাঁ? এটাও যদি বলে তাহলে আপনারা ওই Google অ্যাপস স্ক্রিপ্ট নামেই বুঝবেন। তো আমি অত ডেফিনিশন এ যাচ্ছি না। ডেফিনিশন আপনারা যেখান থেকে যেকোনো জায়গা থেকে শিখে নিতে পারবেন। তো ১ম এ আমরা যেটা কাজ করি, এই কোডটা কোথায় লিখবেন? তো এই যে এখানে যে মেনুগুলো আছে, এই মেনুগুলোর ভিতরে এখানে এক্সটেনশনস নামে আপনারা একটা মেনু বার দেখতে পাবেন। সেই মেনুতে যদি নেভিগেশন এ আপনারা ক্লিক করেন তাহলে এরকম কিছু অ্যাপস কিছু আরো অপশন আপনারা দেখতে পাবেন। এগুলা প্রত্যেকটার কিন্তু অনেক কাজ আছে। এগুলো প্রত্যেকটারই অনেক কাজ আছে। তো এগুলো আমি এখন দেখাচ্ছি না। আমরা সরাসরি এই যে অ্যাপস স্ক্রিপ্ট এই আচ্ছা, এইখানে আমার আগে থেকে কোড ছিল। আমি এগুলো মুছে দেই। এই যে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে। আপনাদের এরকম থাকবে। এরকম থাকতে পারে আপনাদের, হ্যাঁ? তো এটাও আমি মুছে দিলাম। সমস্যা নেই। আপনার যা থাকবে সব আপনি এরকম ক্লিয়ার করে দিবেন। ক্লিয়ার করে দিয়ে এই যে এখানে একটা টাইটেল, এই প্রজেক্টের টাইটেল আপনারা দেওয়ার চেষ্টা করবেন, সেম রাখার চেষ্টা করবেন। কারণ হচ্ছে যে তাহলে আপনি যদিও এটাতে টাইটেল না দিলেও চলবে। কারণ কি? কারণ হচ্ছে যে এই অ্যাপ স্ক্রিপ্টটা আমরা এই Google শিটের আন্ডারে লিখতেছি। আপনি এই অ্যাপ স্ক্রিপ্ট কিন্তু এই Google শিটের আন্ডারে না লিখেও কাজ করানো যায়। সেটা আমি পরবর্তীতে অ্যাডভান্স লেভেলে গেলে তখন দেখাবো। যে আপনি Google শিটেও কোড থাকবে না। কোড একেবারে আলাদা কোনো এক জায়গায় লিখবেন এবং সেখানে এই কোডের সাথে এই শিটের কানেক্টিং করে দিলে হয় কি এই কোডের মাধ্যমে আপনারা এই Google শিটের ডাটা পাস করতে পারবেন। তো আমি সেটা দেখাচ্ছি না। আমি সরাসরি এই Google শিটের ভিতরেই আমরা কোড লিখতেছি। ঠিক আছে? তো কিভাবে গেলাম? এক্সটেনশন থেকে অ্যাপস স্ক্রিপ্ট এ ক্লিক করলে আমরা এরকম একটা জায়গায় চলে আসলাম। এখন এখানে আমরা ফাংশন আমাদের ১ম ফাংশন লিখি আমরা। ফাংশন লেখার জন্য এখানে রুলস হচ্ছে আপনাকে এইভাবে ফাংশন লিখতে হবে। সরি, ফাংশন। এভাবে ফাংশন লিখতে হবে। এটা হচ্ছে নিয়ম। ফাংশনের আপনি যেকোনো একটা নাম আপনার ইচ্ছেমতো যেকোনো একটা নাম দিবেন। তা আমরা এরকম দেই টেস্ট অ্যাপস নামে একটা ফাংশন। আমার ইচ্ছেমতো একটা ফাংশন আমি নাম লিখলাম। আপনার ইচ্ছেমতো আপনি নাম দিলেন। দেওয়ার পরে এটাকে ফার্স্ট ব্র্যাকেট ওপেন অ্যান্ড ক্লোজ দিতে হবে। দেওয়ার পরে আবার সেকেন্ড ব্র্যাকেট দিবেন। দিলে অটোমেটিক সেকেন্ড ব্র্যাকেট ক্লোজও হয়ে যাবে। ঠিক আছে? এবার এন্টার দিবেন। তাহলে দেখুন আমার এরকম একটা ফাংশন লেখা হয়েছে। মানে এই ফাংশনের ভিতরে আমরা যা লিখব সেটাই মূলত কাজ করবে। ওকে। তাহলে এখন আমরা ১ম লগার টেস্ট করি। লগারটা ফাংশনটা আপনাদের অনেক কাজে লাগবে। তো আমরা সেজন্য লগআর দেখি যে আমার ফাংশনটা কাজ করতেছে কিনা ঠিকমতো। সেটা চেক করার জন্য আমরা এখানে লিখি যে LOGGL লগআর এই যে এখানে লগআর চলে আসছে, হ্যাঁ? লগআর ডট এই যে লগআর ডট লগ
এই logger.log লিখে এখন আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেট যেই দিব, ফার্স্ট ব্র্যাকেট ওপেন এন্ড ক্লোজ হয়ে গেছে। এখন একটা কোটেশন অথবা ডাবল কোটেশন এর ভিতরে আমরা এখন কোনো কিছু যা লিখব সেটা এখন আমাদের শো করবে। তো আমরা এখানে লিখি, আপনি যা ইচ্ছা লিখতে পারেন, হ্যাঁ? দেখুন এখানে আপনাদেরকে একটা বুঝাই। এখানে আম লিখতেছি। এখন এর ভিতরে তো আমাদের এই যে এরকম হাইফেন দিই না আমরা, এই হাইফেনটা এখন আমরা এখানে দিতে পারবো না। কেন দিতে পারবো না? এই হাইফেন মানে এখানে কিন্তু অনেক ভ্যালু আছে। জিনিসগুলো বুঝেন। এই যে হাইফেন, একটা হাইফেন দিয়ে আমরা এখানে স্টার্ট করছি, আরেকটা হাইফেন দিয়ে ক্লোজ করছি। এখন মাঝে যদি আমি আবার একটা হাইফেন দিই, তখন কি হবে? তখন এই হাইফেন মনে করবে, প্রোগ্রাম সরাসরি মনে করবে এখানে হাইফেন শুরু করছে, এখানে এসে শেষ করে দিছে। যার কারণে আমার এইখানে এই কোডটা কাজ করবে না। তো আপনাদের এরকম হাইফেন আপনারা কিন্তু দিতে পারবেন না। যদি দিতে চান সেক্ষেত্রে কি করবেন? সেই ক্ষেত্রে আচ্ছা আমি সেটা পরে দেখাই। এই হাইফেন এখন আমি দিলাম না, হ্যাঁ? না দিয়ে দেখাচ্ছি। হাই আই অ্যাম নিউ ইউজার, এরকম কিছু একটা দিলাম। দেওয়ার পরে এই ফার্স্ট ব্র্যাকেট যেখানে ক্লোজ হয়েছে তারপরে এসে একটা সেমিকোলন দিতে হবে। বাস কাজ শেষ। এখন আমরা এখানে সেভ করে দিলাম। সেভ করা দেওয়ার পরে এই যে এখানে টেস্ট অ্যাপ, এই যে এখানে একটা চিহ্ন দেখতেছেন ডাউন অ্যারো, এখানে ক্লিক করলে এই ফাংশন দিয়ে আপনারা যতগুলা এখানে লিখবেন সবগুলো এখানে একটার পর একটা শো করবে। এখন যেহেতু আমরা একটা ফাংশনই লিখছি সে কারণে এখানে একটাই দেখাচ্ছে। ওকে, যেহেতু একটাই দেখাচ্ছে সমস্যা নেই। তো এখন আমরা যদি এখানে রান দেই, রান দিলে এই দেখেন এক্সিকিউশনে আমার এখানে হাই আই এম নিউ ইউজার এটা দেখাচ্ছে। ঠিক আছে? তো এই যে লগার দিয়ে আমরা যে ফাংশনটা লিখছি, আমাদের ফাংশনটা যে কাজ করতেছে এটা চেক করে। যদি আপনাদের এটা না থাকে, আপনারা এই যে এক্সিকিউশনে ক্লিক করলে আপনারা এটা দেখতে পাবেন। তো এখানে আমার কোডের ভিতরে দেখুন 8:20 এ আমার এই কোডটুকু আমি রান করছি এটা দেখাচ্ছে। তার মানে আমার এই ফাংশনটা কাজ করতেছে। ঠিক আছে? ওকে। তাহলে এখন আমরা আরেকটা ফাংশন লিখি, এটা কেটে দিই। এটা আমাদের মোটামুটি চেক করা শেষ। এখন এই ফাংশনটাই যদি আমরা আরেক রকম ভাবে লিখি, যে ধরুন এটাই কপি করি। কপি করে আচ্ছা দরকার নেই, এখানেই লিখি। তো এখন এই যে হাই আই এম নিউ ইউজার, এই কথাটুকু আমরা এইভাবে না লিখে আমরা যদি এখানে লিখি var var দিয়ে এখানে আমরা একটা টেক্সট নামে একটা var নিলাম, নিয়ে এখানে আমি লিখে দিলাম I am new user, লিখে দিয়ে এখানে ক্লোজ সেমিকোলন দিয়ে দিলাম। ঠিক আছে? তো এই যে logger.log এখানে এসে যদি আমরা এই টেক্সটটা দিয়ে দিই, এই টেক্সটটা দিয়ে দিই, আর কিছু না দিই, দিয়ে এখন আমরা সেভ করলাম। সেভ করে এখন যদি আমরা সেভ হোক, এখন যদি আমরা রান করি তাহলে কি দেখাবে? তাহলে আমাদের এই হাই আই এম নিউ ইউজার তাহলেও দেখাবে। তাহলে আমরা দুই রকম ভাবেই দেখতে পাইলাম যে আমরা এইভাবে লিখতে পারি, আবার আগে যেটা দেখালাম সেভাবেও লিখতে পারি। আমরা দুই রকম ভাবেই লিখতে পারি। ঠিক আছে? ওকে, এখন আমরা নতুন আরেকটা ফাংশন লিখি। ফাংশন, এটার আমরা আরেকটা নাম দিই। আপনার ইচ্ছে মতো, আমি বলছি ফাংশনের নাম কিন্তু আপনার ইচ্ছে মতো দিতে পারবেন। লার্ন বেসিক এরকম কিছু একটা ফাংশন দিলাম। দেওয়ার পরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ওপেন এন্ড ক্লোজ করে ফাংশন ওপেন করলাম। এখন আমরা সরাসরি এই যে শীটে কাজ করব। তো এখানে তো আমার অনেকগুলো শীট। তো এই শীটগুলোকে একটা একটা করে আমরা কিভাবে ডিক্লেয়ার করতে পারি সেটা, মানে আমি কোন শীটে কিভাবে যাব সেটা কিভাবে ডিক্লেয়ার করব কোডের মাধ্যমে। তো এখানে আমার var মানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। এই যে এখানে var মানে বুঝুন, var দিয়ে টেক্সট লিখছি। এই টেক্সটের ভিতরে যখন আমি এখানে কিন্তু আমি এই কথাটা লেখা লাগে নাই। এখানে যদি আমি আরো অনেক বড় কিছু লিখতে পারতাম। লিখলে আমাকে শুধু এই টেক্সট দিয়ে আমি বুঝাচ্ছি যে এতগুলা কথা আমি এই বক্সের ভিতরে এই কথাটুকুর ভিতরে আমি সেভ করে রাখছি। তো আমি যখন এই টেক্সট ইউজ করতেছি মানে আমাকে তখন এটা দেখাচ্ছে। var মানে ভেরিয়েবল ডিক্লেয়ার করে নেওয়া, একটা বড় জিনিসটাকে আমরা একটা ছোট
জিনিসের ভিতরে সেভ করে রাখতেছি। তো এখানে আমরা এখানে এরকম লিখি var অ্যাপ। অ্যাপ মানে এখানে আমরা লিখি স্প্রেডশিট অ্যাপ। ঠিক আছে? সেমিকোলন দিলাম। এই স্প্রেডশিট অ্যাপ মানে আমরা বোঝাচ্ছি আমরা একটা গুগল শিটকে বোঝাচ্ছি। ঠিক আছে? কোন একটা গুগল শিটকে বোঝাতে আমরা এই যে স্প্রেডশিট অ্যাপ এটা বুঝালাম। ওকে। এখন আমরা আরেকটা ভেরিয়েবল দিলাম। এই ভেরিয়েবলের এখন ভিতরে আমরা এসএস দিলাম। আপনি যেকোনো নাম দিতে পারেন কিন্তু এগুলো। হ্যাঁ? এগুলো আপনি ইচ্ছামত নাম দিতে পারেন ভেরিয়েবলের নাম। এসএস দিয়ে আমি এখন বলতেছি এই যে স্প্রেডশিট মানে আমি গুগল শিট বোঝাচ্ছি। তো এখন আমি স্প্রেডশিটটা নিব। তো এখানে আমি লিখব। তো এখন আর স্প্রেডশিট লিখব না। কারণ কি? স্প্রেডশিট কে আমরা এই যে অ্যাপের ভিতরে নিয়ে আসছি। তো অ্যাপ মানেই আমার স্প্রেডশিট। এইজন্য আমি এই অ্যাপ লিখব এখন। যখনই আমি অ্যাপ লিখব তখন দেখুন এই অ্যাপটা আমাকে এখন এখানে চলে আসছে। যখন আমি যদি এখানে অ্যাপ না লিখতাম তাহলে কিন্তু এই অ্যাপটা এখানে আসতো না। এখানে যে নামই লিখবেন সেই নামটা এখানে এইরকম একটা থার্ড ব্র্যাকেটের ভিতরে একটা চিহ্ন দেখাবে এবং ওই ভেরিয়েবলের নামটা দেখাবে। আমরা অ্যাপটা নিলাম। নিয়ে এখন এখানে আমি লিখলাম ডট গেট গেট অ্যাক্টিভ এই যে এখানে অনেকগুলো আছে গেট অ্যাক্টিভ স্প্রেডশিট। হ্যাঁ? এই গেট অ্যাক্টিভ স্প্রেডশিট এটা নিব। এটা মানে হচ্ছে যে আমরা এই যে এটা এই পুরা এই যে এতগুলা শীট নাই সেটগুলার সবগুলা শীটকে এই পুরাটাকে আমাদের অ্যাক্টিভ স্প্রেডশিট বলতেছে। অর্থাৎ এখানে যদি আমার একটা গুগল শিট থাকে, এখানে আমি আরেকটা গুগল শিট অন করতে পারি, এখানে আরেকটা গুগল শিট অন করতে পারি। তাহলে কোন গুগল শিটকে আমরা বুঝাবো? তখন আমরা বুঝাবো এই যে যেটা অ্যাক্টিভ এই যে এখানে ক্লিক করে আছি না? তার মানে এই গুগল শিটটা আমাদের অ্যাক্টিভ আছে। তো এই অ্যাক্টিভ গুগল শিটকে বোঝানোর জন্য এখানে আমরা লিখতেছি ডট গেট অ্যাক্টিভ স্প্রেডশিট। এটা লিখছি, লিখে ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ করে এখানে সেমিকোলন দেব। আচ্ছা, তাহলে এই এসএস এর ভিতরে আমি বললাম একটা গুগল শিট, এই গুগল শিটের ভিতরে যেটা অ্যাক্টিভ থাকবে সেই শিটকে বোঝাচ্ছে। তাহলে আমরা বললাম একটা গুগল শিট বুঝলাম, বুঝার পরে আমার একটা যে অ্যাক্টিভ শিট আছে সেই অ্যাক্টিভ শিটকে বোঝাচ্ছি। এখন আমাদের আরেকটু ভিতরে যেতে হবে যে কোন শিটে যাচ্ছি আমরা। তো এখন এসে আমরা এখানে ডিক্লেয়ার করব var এখানে আমরা অ্যাক্টিভ শিট নামে আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম এবং এখন এখানে আমরা লিখতেছি এই অ্যাক্টিভ স্প্রেডশিট বোঝাতে আমরা যে এসএস লিখছি না এখন লিখব এসএস ডট এখন কি লিখব? লিখব গেট অ্যাক্টিভ এই যে এখন অ্যাক্টিভ এখানে দেখুন এই যে অ্যাক্টিভ শিট এখানে অ্যাক্টিভ শিট। তাহলে আমার এখন এই যে একটা গুগল শিটের মধ্যে একটা অ্যাক্টিভ স্প্রেডশিট এই অ্যাক্টিভ স্প্রেডশিট আমরা তো এটা পেয়ে গেলাম। এখন এখানে আমার অনেকগুলা শিট আছে এর মধ্যে আমি বলতেছি অ্যাক্টিভ স্প্রেডশিট। তার মানে এই যে 4 এখন আমার অ্যাক্টিভ আছে সেজন্য এটাকে অ্যাক্টিভ স্প্রেডশিট বোঝাতে এটা বুঝাইলাম। তার মানে আমরা অ্যাক্টিভ স্প্রেডশিটেও চলে গেলাম। এখন এটাকে সেমিকোলন দিয়ে বন্ধ। আচ্ছা, তাহলে কিন্তু আমরা এখন এই শিটে চলে আসছি। তাহলে এই শিটে আসার জন্য দেখুন আমাকে এই কোডটুকু লিখতে হইছে। ঠিক আছে? এই কোডটুকু আমরা লিখতে হইছে। এটা এক লাইনেও লিখতে পারতাম। আমি ভেঙে বোঝানোর জন্য লিখলাম। আমরা এক লাইনেও চাইলে লিখতে পারতাম। আপনারা এখন যেহেতু নতুন বিগিনার তো যেভাবে বলতেছি সেভাবে করেন। এইভাবে কোড করতে তখন আপনারাই বুঝে যাবেন কিভাবে এই কোডগুলাকে আরো শর্ট করা যায়, আরো শর্টিং করে লেখা যায়, আরো স্মার্টলি লেখা যায়। তো ১ম যখন শিখতে যাবেন কোন জিনিসটা তখন ভেঙে আপনাকে শিখতে হবে। কোনটা কিভাবে কাজ করে ডিটেইলসটা আপনাকে জানতে হবে। আচ্ছা, অ্যাক্টিভ স্প্রেডশিট পেলাম। এখন আমরা অ্যাক্টিভ স্প্রেডশিটের তো পেলাম। এখন এখানে আমরা কোনো একটা ভ্যালু বসাই। এই যে শিটটা পেলাম তো এখানে তো আমার খালি আছে। এখানে কোনো একটা ভ্যালু এখন আমরা কিভাবে এই কোডিং এর মাধ্যমে লিখতে পারি। তো এখানে আমরা এখন লিখি এই যে এই অ্যাক্টিভ শিট পেলাম না এটা লিখি। অ্যাক্টিভ শিট এই যে এখানে অ্যাক্টিভ শিট এখন চলে আসছে। অ্যাক্টিভ শিট আমরা এটা লিখি ডট গেট রেঞ্জ কোনো একটা রেঞ্জে ঢুকবো আমরা। গেট রেঞ্জ এখানে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমরা কোন রেঞ্জে লিখব? ধরুন কোথায় লিখব? ধরুন A2 এই রেঞ্জকে আমরা সিলেক্ট করব। তো এখানে এটার নাম কি? A এবং ২ নম্বর কলাম। তাহলে A2 এই যে এখানে রেঞ্জের নাম আছে A2। তো এখানে আমরা লিখি একটা কোটেশনের ভিতরে আমরা লিখি A2। এই A2 আপনার এটা ছোট হাতের বড় হাতের ডাজন্ট ম্যাটার আপনি লিখতে পারেন। A2 এটা লিখলাম। লেখার পরে এখন বলতেছি আমরা সেট ভ্যালু একটা ভ্যালু আমরা বসাবো। কি ভ্যালু বসাবো? সেই ভ্যালু এই যে এখানে আমরা
ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ লিখে এর ভিতরে একটা কোটেশন দিলাম, দেওয়ার পরে এর ভিতরে আমরা কি লিখি, প্রিয় টিউটোরিয়ালস প্রিয় টিউটোরিয়ালস লিখলাম, এখানে ব্র্যাকেটের ভিতরে এসে বাইরে এসে আমরা সেমিকোলন দিয়ে দিলাম। তাহলে আমি বলতেছি যে আমার অ্যাক্টিভ স্প্রেডশিট যেটা, সেটার A2 নম্বরে A2 যে সেল আছে সেই সেলে আমরা কি বড় ভ্যালু বসিয়ে দাও, কোন ভ্যালু, প্রিয় টিউটোরিয়ালস, এই ভ্যালুটা বসিয়ে দাও। এটা আমরা সেভ করলাম। সেভ করে এই যে এইখানে এটাতে এখন এসে আমরা যে লার্ন বেসিস, এই যে এই ফাংশনের নাম কি, লার্ন বেসিক, এটা সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এখন যদি রান দেই তাহলে দেখুন এখানে এক্সিকিউট হয়ে গেছে। এখানে আমার যে লগার নাই, লগার যদি এখানে দিতাম তাহলে দেখাই, তো যেহেতু লগার এখানে দেয়নি সেজন্য এখানে কিছু দেখায় নাই। এখন আমাদের সরাসরি যদি শীটে যাই তাহলে দেখুন এই দেখুন এখানে এই জিনিসটা চলে আসে। তাহলে এই লেখাটা কিন্তু আমার এখানে ছিল না, এই যে দেখুন আমি মুছে দিছি, ছিল না। কিন্তু আমি যদি এখন রান করি তাহলে এই যে কোডের থ্রুতে এই এতটুকু আমার এখানে সেভ হয়ে গেছে, দেখুন এখানে সেভ হয়ে গেছে। ওকে, তো এখন যদি আমরা চাই যে ঠিক আছে এটা তো এইভাবে সেভ হলো, তো আমি চাই এটাকে আমরা আরো অন্যভাবে লিখতে পারি, এইভাবে আরো অনেক দূর লিখতে পারি। তো দেখুন আমি এখানে দেখাই যে এটা আমি কপি করে এটাকে কমেন্ট করে দিই। আচ্ছা, কমেন্ট করাটাও আপনারা শিখে ফেলেন। কমেন্ট করা মানে এই যে ডাবল স্ল্যাশ, একটা স্ল্যাশ না, ডাবল স্ল্যাশ যখন দিবেন তখন দেখুন এটা একটু গ্রে কালারের হয়ে গেছে, তার মানে এই কোডটা এখন আর কাজ করবে না, কমেন্ট আউট বলে এটাকে। হ্যাঁ, এই কোড যাতে না কাজ করে সেজন্য আমরা ডাবল স্ল্যাশ দিছি। ডাবল স্ল্যাশ দিলে এই কোড এখন আর কাজ করবে না। আর একসাথে যদি অনেকগুলা কমেন্ট আউট করতে চান তাহলে সেটা কিভাবে দিবেন, সেটা দিবেন হচ্ছে একটা স্ল্যাশ দিবেন, দেওয়ার পরে স্টার চিহ্ন দিবেন। স্টার চিহ্ন দেওয়ার পরে দেখুন এখন পুরাটা গ্রে কালার হয়ে গেছে। এখন যে পর্যন্ত আপনি কমেন্ট আউট করতে চান, যে আমি মনে করবো যে এই পর্যন্ত আমি কমেন্ট আউট করে দিতে চাই, তখন এই যে এখানে শেষ করছেন কি দিয়ে, স্টার চিহ্ন দিয়ে না, তো এখানে স্টার দিবেন, তারপরে কি দিবেন, এই স্ল্যাশ দিবেন। তাহলে এখান থেকে এই পর্যন্ত আপনার কমেন্ট আউট হবে। এরপরে যদি আপনি আবার ফাংশন লেখেন, এই দেখুন এই ফাংশন কিন্তু এখন কাজ করতেছে। ঠিক আছে, এই ফাংশন যদি আমি এখান থেকে কপি করে এসে এখানে দিই, দেখুন এটা কাজ করবে, যে কালার হয়ে আছে, তার মানে এটা কাজ করতেছে। কিভাবে কমেন্ট আউট করবেন সেটা মোটামুটি বুঝলেন। ওকে, তো এই যে এইটা আমি কমেন্ট আউট করে দিলাম, এই কোডটা আমার দরকার নেই। এখন আমি বলতেছি A2 থেকে ধরুন A2 থেকে C2 এই পর্যন্ত আমার এই একই লেখাটা হয়ে যাবে। তাহলে এখানে আমি কি লিখব, A2 কোলন C2, বাস সেভ করে দিলাম। এখন কি হবে, এখন আমি যদি রান করি এখানে এই 3 ঘরে এই সেম কথাটা লেখা হবে। তো আমি যদি এখন রান করি, এই দেখুন আমার এখন 3টাতেই চলে আসছে। ঠিক আছে, এখন 3টাতেই চলে আসছে। ওকে, তো এই জিনিসটা যদি আমরা এই যে A22 এইভাবে না লিখে আমরা যদি নাম্বার দিয়ে লিখি, নাম্বার দিয়ে যে এত নম্বর রো এত নম্বর কলাম, তাহলে কিভাবে লিখব? তাহলে এটা আমরা আবার কমেন্ট আউট করে দিই, কমেন্ট আউট করে দিলাম, আর এখানে এসে লিখে দিলাম এটা হচ্ছে, আচ্ছা এটা মুছে দিই। তো প্রথমটা কি হবে, প্রথমটা হবে রো, এটা মুছে দিই, আমার এই আগের কোড কিন্তু কাজ করবে না। প্রথমটা হবে রো, তো আমার রো বলতেছি আমি কত, 2 নম্বর রো। হ্যাঁ, এটা হচ্ছে 2, আচ্ছা 3 দেখাই, 3 নম্বর রো। তো আমি প্রথমে লিখব 3 কমা, এখন আমার বলতেছে কলাম, কত নম্বর কলাম, আমি বলবো প্রথম কলাম। প্রথম কলাম হলে 1 সমান আমি কি লিখতেছি, প্রিয় টিউটোরিয়ালস। এখন যদি আমি সেভ দিয়ে রান দিই তাহলে আমার এই ঘরে শুধু প্রিয় টিউটোরিয়ালস বসে যাবে। গেল, আচ্ছা এরর দেখাইছে বাট কুড নট সেভ, আচ্ছা সেভ করি নাই, সরি, সেভ করে রান করতে হবে। এখন যদি রান দেই
দেখুন এখন এখানে চলে আসছে। ওকে। তাহলে এখন যদি এটাকে আমরা এদিকে বাড়াতে চাই বা নিচে নামাইতে চাই, তাহলে আমরা কি করব? তাহলে ধরুন আমরা বলতেছি এটা শুধু এখানে না, এখানে আরো নিচ পর্যন্ত আমরা কোন পর্যন্ত দিতে চাই? যে পর্যন্ত দিব সেই পর্যন্ত এখানে দিব। তো এখানে কমা দিয়ে কমা দিলাম। কমা দিয়ে এই যে এখানে দেখুন বলতেছে নাম্বার অফ রোজ, অর্থাৎ কয়টা রোতে আমরা বসাবো। ধরে দিলাম আমরা 5, মানে আমার এখানে এখান থেকে 5 পর্যন্ত আমার এটা বসে যাবে। এটা আমি সেভ করলাম। সেভ করে এখন যদি রান দেই, তাহলে দেখুন এটা 5 পর্যন্ত বসে যাবে। দেখুন এই যে ১, ২, ৩, ৪, ৫, ৫ পর্যন্ত বসে গেছে। এখন যদি আমি ডানেও নিতে চাই যে আমার এদিকে ৫ পর্যন্ত আর এদিকে ৩ পর্যন্ত ধরুন ১, ২, ৩, তাহলে কিভাবে দিব? তাহলে এখানে আমরা এই যে ৫ এর পরে কমা, এবার আমার কলাম কয়টা কলাম হবে? ধরলাম ৩ টা কলাম হবে। তো ৩ দিলাম, দেওয়ার পর সেভ দিলাম। সেভ দিয়ে যদি রান করে দিই, তাহলে এখন এই দিকেও আর এই দিকে এই পুরাটা বসে যাবে। দেখুন এই পুরাটা আমার বসে গেছে। আমি আশা করি আপনারা বুঝে গেছেন কিভাবে এটা কাজ করে। ওকে। আর যদি এইখানে যদি প্রিয় টিউটোরিয়ালস এর জায়গায় আপনি যদি অন্য কিছু দেন, নাম্বার দেন, ধরুন ১০০ নাম্বার দিতে পারেন। দিয়ে সেভ দিলেন। সেভ দিয়ে যদি রান দেন, তাহলে এখানে প্রিয় টিউটোরিয়াল এর জায়গায় কি হবে? নাম্বার বসে যাবে। দেখুন এখন নাম্বার বসে গেছে। ঠিক আছে? ওকে, ডান। আচ্ছা, এখন এর ফিজিক্যালি আমরা একটা ইউজ দেখি যে উম ধরুন এটা আমি সব ধরুন এই যে এখানে কলাম ছিল না? ধরেন ভুলবশত কলাম মুছে গেছে। তো এই কলামটা যাতে আমার এখানে কোনো কারণে চাপ লেগে কখনোই যাতে না মুছে যায়। অর্থাৎ এই জিনিসটা আমার ফিক্স নাম থাকবে। যেহেতু হেডার্স আমার এই ফিক্স নাম থাকবে। তো কি নাম ছিল? আচ্ছা এই নাম ছিল। এটা কপি করি, কপি করে এখানে বসিয়ে দিই। আচ্ছা এই নামগুলা ছিল। তো আমি এটা মুছে দিলাম। তো এই হেডারটা আমার তো যেহেতু ফিক্স, তো আমি এটা এখানে বাই ম্যানুয়ালি টাইপ করতে পারি, অথবা আমার কোডিং এর ভিতরে আমি লিখে দিতে পারি যাতে এটা কখনোই ডিলিট না হয়। এটা প্র্যাকটিক্যালি অনেক সময় অনেকের প্রয়োজন হয়। অনেক সময় ফর্মুলার প্রয়োজন হয় যে আমার ফর্মুলা যাতে কেউ কখনো ডিলিট না করে দিতে পারে, বা এই নামটা যাতে কখনো ডিলিট না হয়ে যায়। তো সেটা আমরা কোডিং এর থ্রুতে কিভাবে লিখতে পারি এই হেডার্সটা। ঠিক আছে? এবং কালার সহ কিভাবে লিখতে পারি। তো এখানে আমরা নতুন ফাংশন লিখি যে ফাংশন কি নাম দেব? ক্রিয়েট হেডার্স এরকম নামে একটা ফাংশন দিলাম। ফাংশন ওপেন করলাম। ঠিক আছে? এখন এখানে প্রথমে আমার কি ডিক্লেয়ার করে নিতে হবে? শীট। এটা কত নম্বর শীট? আমার যদি আমি এক্সাক্টলি এই শীটে যেতে চাই, তো আমি ওই যে আগেরটার মতো এটার মতো অ্যাক্টিভ শীট হিসাবে লিখতে পারি। তো আমার অ্যাক্টিভ শীট হিসাবে তো এখন দিলে হবে না। আমি স্পেসিফিক এই শীটে আমি কিভাবে ঢুকবো? স্পেসিফিক এই শীটই লিখবো। আমার কোনো অ্যাক্টিভ শীট না। আমি যদি অ্যাক্টিভ শীট বলতে কি জানেন? অ্যাক্টিভ শীট মানে আমি যদি এই শীটে যাই তাহলে মানে এই শীট অ্যাক্টিভ। যদি এই শীটে যাই তাহলে এটা অ্যাক্টিভ শীট। তখন এই শীটে কাজ করবে। কিন্তু আমি চাই সবসময় এই শীটের জন্য এটা ফিক্স করে দেওয়ার জন্য। তো এই শীটে আমার কিভাবে যেতে হবে? তো এই শীট নাম্বার গুলা শুরু হয় 0 থেকে, অর্থাৎ এই যে এটা হচ্ছে 0, তারপর এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এরপরে যদি আরো আসে তাহলে আরো নাম্বার হবে। ঠিক আছে? তো এটাকে যদি আমি টেনে এবার সামনে নিয়ে যাই, তাহলে তখন এটা কিন্তু সিরিয়াল চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে? এটাও মাথায় রাখতে হবে। ওকে। তো এই শীটটাকে আমরা কিভাবে ধরবো? তো ডিরেক্ট আমরা এখানে এভাবে লিখতে পারি। আচ্ছা আমি আরেকটা জিনিস আপনাদেরকে লেখাই। এই যে এখানে var লিখছি না, var, এই জিনিসটাকে সেম ভাবে আপনারা কনফিউশন হওয়ার কিছু নেই। আমি এইজন্য এখানে এইভাবে লিখতেছি। কনস্ট্যান্ট, এই ভারও লিখতে পারেন, কনস্ট্যান্টও লিখতে পারেন। ২ টা একই জিনিস। একই জিনিস বোঝানোর জন্য লেখা হয়। এখন লেটেস্ট কনস্ট্যান্ট লেখা হয়। আগে ভারই লেখা হতো। তো আপনি যেটা আম আপনার কাছে যেটা ভালো মনে হয় আপনি সেটা লিখতে পারেন। আমি ২ টাই দেখাচ্ছি। তো কনস্ট্যান্ট লিখে এখানে আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি। শীট নং। শীট নং সমান আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি। শীট নং সমান আমার এই শীটের নাম্বার কত? এটা 0, 1, 2, এটা হচ্ছে 2। তাহলে এটার নাম আমি দিলাম শীট নং কি 2 দিয়ে কমা দিলাম। তাহলে সরাসরি এত কেচ্ছা কাহিনী না লিখে আমি সরাসরি শীট
নং সমান 2 বলে দিছি। কারণ কি আমি এখানে জানি যে এটা শীট নাম 2, কারণ 1 0 1 2 এটা শীট 2, সেজন্য আমি ডিরেক্ট এখানে ডিক্লেয়ার করে নিয়েছি যে শীট নাম্বার 2 বোঝাচ্ছি আমি। আচ্ছা, এখন আমি কনস্ট্যান্ট সমান এটা কি লিখবো, হেডার্স লিখি, মানে আমি বুঝাই, এই যে এখানে যে এই হেডার্স গুলো লিখবো, এই নামগুলো আমি একবারে বোঝানোর জন্য কপি করি। কপি করে এখানে কমেন্ট আউট করে এখানে লিখে রাখি যে এটা একটা, ফ্লেভার একটা, রিজন একটা, সেলস পারসন একটা, ইউনিট কস্ট একটা, টোটাল ইউনিট সোল্ড এই পর্যন্ত একটা, আর এটা একটা। তাহলে এই কটা আমার হেডার্স। হ্যাঁ, তো এই হেডার্স গুলোকে আমি অ্যাট এ টাইমে এক জায়গায় আমি লিখে দিতে পারি। সেটা কিভাবে, এই হেডার্স লিখলাম, লেখার পরে এখন এখানে আমি ইকুয়াল সাইন দিয়ে আমি এখন 2টা থার্ড ব্র্যাকেট করলাম। দেখেন 2টা থার্ড ব্র্যাকেট যখন দিব তখন অটোমেটিক ক্লোজও হয়ে যায় কিন্তু, ঠিক আছে? এই থার্ড ব্র্যাকেটের ভিতরে এখন আমি লিখব ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশন, হোয়াটএভার, কোনো প্রবলেম নেই। ডাবল কোটেশনের ভিতরে প্রথমে কি লিখব, ডেট। তাহলে এখানে আমি লিখলাম ডেট, ডাবল কোটেশনের বাইরে এসে কমা, কমা দিয়ে আবার ডাবল কোটেশন, ডাবল কোটেশনের ভিতরে এবার কি, ফ্লেভার লিখলাম, FLAVOUR, ফ্লেভার, আবার ডাবল কোটেশনের বাইরে এসে কমা দিয়ে আবার ডাবল কোটেশন, এরপরে রিজিয়ন, রিজিয়ন, ডাবল কোটেশনের বাইরে এসে কমা, কমা দিয়ে সেলস পারসন। টোটাল সেল। আমার মোটামুটি হেডার্স লেখা শেষ। এখন হেডার্স যখন লেখা শেষ হবে তখন এই সেমিকোলনের থার্ড ব্র্যাকেটের বাইরে এসে সেমিকোলন দিয়ে আমরা এটা ক্লোজ করলাম। তাহলে এই হেডার্সের ভিতরে আমাদের সবগুলো হেডার্স আমরা কি করলাম, ইনক্লুড করে নিলাম। ওকে, এখন দেখুন, এখন এখানে আমি লিখে দিই কনস্ট্যান্ট সমান অ্যাক্টিভ শিট সমান, সরি এখানে ইকুয়াল হবে না, অ্যাক্টিভ শিট ইকুয়াল, এখানে অ্যাক্টিভ শিট সমান, আমি দেখুন এখন একসাথে আমি লেখার চেষ্টা করতেছি অনেকটা, একটু ভাঙবো কিন্তু, স্প্রেডশিট অ্যাপ, তখন কিন্তু এই দেখুন আলাদা লিখছিলাম না, এখন আলাদা লিখতেছি না, দেখেন আরেকটা লিখতেছি, ডট অ্যাক্টিভ শিট অ্যাপ ডট গেট অ্যাক্টিভ শিট, গেট লিখি, গেট অ্যাক্টিভ স্প্রেডশিট, গেট অ্যাক্টিভ স্প্রেডশিট, এটা এখানে চলে আসি, চলে এসে আমরা ফার্স্ট ব্র্যাকেট ওপেন অ্যান্ড ক্লোজ করে নিলাম। আমরা এখানেই ভেঙে দিতে পারি, ভেঙে দিয়ে আমরা নতুন করে আবার লিখতে পারি, চাইলে আবার এখানেও লিখতে পারতাম। তো আমি ভেঙে দিলাম, একবারে লিখলাম না। এখানে কনস্ট্যান্ট সমান, এখন আমি এখানে লিখে দিই শিট সমান অ্যাক্টিভ শিট, এই যে এই অ্যাক্টিভ শিট এটা লিখছি, অ্যাক্টিভ শিট ডট গেট, গেট শিট, গেট 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 শিটস কই, এই যে গেট শিটস, গেট শিটস এটা নিলাম। নেওয়ার পরে এখন গেট শিটস নেওয়ার পরে ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ করে দিয়ে এখন থার্ড ব্র্যাকেট নিব, থার্ড ব্র্যাকেটের ভিতরে এই যে শিট নাম্বার আমি এখানে লিখে দিছি না, এই শিট নাম্বার এটা কপি করে এই থার্ড ব্র্যাকেটের ভিতরে বসিয়ে দেবো এবং থার্ড ব্র্যাকেটের বাইরে এসে আমি সেমিকোলন দিয়ে আমার ফাংশন ক্লোজ করে দিলাম। তাহলে আমার অ্যাক্টিভ শিট, কিন্তু আমি কোন শিট বোঝাচ্ছি সেটা আমার ডিক্লেয়ার করা শেষ। ওকে, এখন এসে আমার কাজ হচ্ছে রেঞ্জ, আমি কোন রেঞ্জে বসাবো, আমার এই হেডার্সটা কোন রেঞ্জে বসাবো। আমি এখানে রেঞ্জ সমান একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিই, আর এখানে লিখে দিই শিট। এই শিট মানে কি, এই শিট মানে এই যে শিট, এই যে এই শিট মানে এই 2 নম্বর শিট বোঝাচ্ছে, এই শিট ডট গেট রেঞ্জ, এই কোন রেঞ্জে আমি শিট বসাবো, A1 থেকে G1, ঠিক আছে? এখানে ব্র্যাকেট ওপেন করে কি বলে, ডাবল কোটেশন দিতে পারি, সিঙ্গেল কোটেশন দিতে পারি, এখানে লিখি A1 থেকে কি কত, G1, A1 থেকে G1 এই পর্যন্ত, সরি এখানে কি হলো, A1 কোলন G1 কোটেশন ক্লোজ করে দিলাম, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, সেমিকোলন দিয়ে দিলাম। তাহলে আমার রেঞ্জও বলে দিলাম যে আমার কোন রেঞ্জে হেডার্সটা বসবে। এখন ফাইনালি আমি এখন লিখব রেঞ্জ ডট সেট ভ্যালু,
এতক্ষণ এখানে কিন্তু আমরা ভ্যালু ইউজ করছি। এই যে ভ্যালু ইউজ করছি। কারণ কি? একটা ভ্যালু। কিন্তু এখন আমরা অনেকগুলা ভ্যালুস, এই যে এখানে অনেকগুলা ভ্যালুস একসাথে বসাবো না? সেইজন্য ভ্যালুস ডট ভ্যালুস, কোন ভ্যালুস বসাবো? এই যে হেডার্স, HEADERS হেডার্স। এই হেডার্স আমরা হেডার্সের ভিতরে যে ভ্যালুগুলো আমরা ইনক্লুড করে রাখছি সেই ভ্যালু লিখব। ডট এখানে আমি বলে দিই, আচ্ছা এটা আমি পরে দেখাই। এই ভ্যালুস আমরা এখানে সেমিকোলন দিয়ে দিলাম। সেমিকোলন। ঠিক আছে? এতটুকু দিলে হবে। এখন আমরা সেভ করে নিলাম। সেভ করে এই যে এই ফাংশনটা আমরা এখানে লিখি ক্রিয়েট হেডার্স। ওকে। এখন যদি আমরা রান করি তাহলে কি হয় দেখি। এখানে এই দেখুন এখানে, আচ্ছা এখানে বোল্ড হয়ে আছে কারণ আমার আগে বোল্ড করা ছিল। ঠিক আছে? আমি বোল্ড সরাই দিলাম। আবার লিখি। দিয়ে এখানে আমি আবার রান করি। রান। এই দেখেন এখানে বসে গেছে। এখন আমি যদি চাই এখানে বসলো তো ঠিক আছে, কিন্তু এটা বোল্ড হোক। আর 5 মিনিট। এখন আমি চাচ্ছি যে বোল্ড হোক। ঠিক আছে? তো এই যে এখানে আছে না? এই আমি একই লাইনে লিখে দিচ্ছি। এই যে ফার্স্ট ব্র্যাকেট যে ক্লোজ হলো সেমিকোলনের আগে। এইখানে এখন আমি এইখানে লিখে দিই ডট সেট ফন্ট। সেট ফন্ট, সেট ফন্ট ওয়েট কই? ফন্ট ওয়েট। এই যে ফন্ট ওয়েট, সেট ফন্ট ওয়েট এটা লিখে দিলাম। এই ফন্ট ওয়েট লিখে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে একটা কোটেশন দিয়ে আমরা এখানে লিখে দিলাম কি? বোল্ড, মানে বোল্ড হবে। এখন আমি সেভ করলাম। সেভ করে এখন যদি রান করি তাহলে এখানে এটা এই দেখেন বোল্ড হয়ে গেছে। ঠিক আছে? ওকে। এখন যদি আমরা মনে করি যে আমার এটা ব্যাকগ্রাউন্ড কালার হবে। ঠিক আছে? তো ব্যাকগ্রাউন্ড কালার আমি যদি দিতে চাই তাহলে আমি একই জায়গায় দিতে পারি, অথবা আচ্ছা এখানে সেট রেঞ্জ সমান বর্ডার। ওকে, এটা তো নিচে দিলাম। আচ্ছা তাহলে আমি এই যে রেঞ্জ সেট ভ্যালুতে বলার এটার নিচেও আমি দিতে পারি, অথবা উপরেও দিতে পারি। আচ্ছা এখানে পরে আমি দিই, এখানে আমি লিখি রেঞ্জ ডট সেট ব্যাকগ্রাউন্ড BA, এই যে ব্যাকগ্রাউন্ডস, সেট ব্যাকগ্রাউন্ড, গ্রাউন্ডস না গ্রাউন্ড, সেট ব্যাকগ্রাউন্ড, শুধু গ্রাউন্ড। হ্যাঁ, সেট ব্যাকগ্রাউন্ড। এখানে কোটেশনের ভিতরে আমরা লিখব ফর এক্সাম্পল গ্রিন, এবং এখানে এসে ক্লোন দিয়ে আমরা এটা ক্লোজ করে দিলাম। তো ছোট হাতে গ্রিন, ছোট বড় হাতে দিলে সমস্যা নেই। তো এখন যদি আমরা রান করি তাহলে এটা ব্যাকগ্রাউন্ড দেখুন গ্রিন হয়ে গেছে। তো ব্যাকগ্রাউন্ড যখন গ্রিন হয়ে গেছে তখন ওই গ্রিন ব্যাকগ্রাউন্ডে কালো কালারটা ফুটে উঠতেছে না। তো আমরা যদি এখন চাই ফন্টটাও আমার হোয়াইট কালার হয়ে যাক তাহলে বোঝা যাবে। তো সেটাও আমরা করতে পারি। এই যে এখানে আমরা এইটার সাথেই আমরা বোল্ডের সাথেই আমরা আবার কালারও দিতে পারি, যে ডট সেট ফন্ট কালার্স। এই যে কালার্স, ফন্ট কালার্স এর জায়গায় কালার হবে, এস হবে না, ফন্ট কালার। এই কালারের জায়গায় ফার্স্ট ব্র্যাকেট দিয়ে কোটেশনের ভিতরে আমরা লিখলাম হোয়াইট। ঠিক আছে? একসাথে আমরা লিখে দিতে পারি। তাহলে একসাথে কয়টা ফাংশন লিখছি দেখুন। এটা আমরা ভেঙে লিখতে পারতাম। ডট ফন্ট ওয়েট এটা আলাদা লিখতে পারতাম। ডট ফন্ট কালার এটাও আলাদা লিখতে পারতাম। কিন্তু প্রত্যেকবার আমাদের এই যে রেঞ্জ এই কথাটুকু লিখতে হইতো। ঠিক আছে? এই সেট ব্যাকগ্রাউন্ড এটা কিন্তু এখানেও লিখতে পারি আমরা। ওকে। তো আমরা এটা সেভ করলাম। সেভ করে এখন যদি আমরা এটা রান দেই তাহলে এখানে এই দেখুন এখন আমার ফন্ট হোয়াইট কালার হয়ে গেছে। তো ভিডিওটা মনে হয় অনেক লম্বা হয়ে গেছে। আসলে প্রথম ভিডিও এত লম্বা করার দরকার ছিল না। তো যাই হোক, বিষয়গুলো আমার মনে হয় খুব সহজ ছিল। আপনারা এটা বারবার প্র্যাকটিস করুন এবং আমি যে রেঞ্জগুলা দেখাচ্ছি এই রেঞ্জের বাইরে গিয়ে আপনারা করুন। ঠিক আছে? অন্য জায়গায় করুন, অন্য ভ্যালু চেঞ্জ করুন। এই কোডগুলাকে আপনারা বিভিন্নভাবে এই যে ভেরিয়েবল চেঞ্জ করে দেখুন, এই ভ্যালুগুলা চেঞ্জ করে দেখুন। ঠিক আছে? এগুলা চেঞ্জ করে আপনারা বারবার প্র্যাকটিস করে আগায় রাখুন। নেক্সট যে পার্ট আসবে সেই পার্টে হয়তো আমরা অন্য কিছু দেখব ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।